তারা বরং হাত পাখা চিনে। তারা তখন চিনে হলো বেসিক্যালি নৌকা, ধানের শীষ, লাঙ্গল আর হাত পাখা। সেই হিসেবে হাত পাখা একটা কিন্তু মানে ভালো পার্টনার হতে পারত। এখন জামাত কেন হাত পাখাকে তাদের পার্টনার হিসেবে ধরে রাখতে পারলো না, এটা নিয়ে পরস্পরের দোষারোপ চলতেই পারে। কিন্তু আমি মনে করি নেট লসটা জামাতেরই হয়েছে, নেট লসটা জামাতেরই হয়েছে। এবং এই লসটা জামাত আগামী নির্বাচনে আমরা দেখতে পাবো। আগামী নির্বাচনে দেখবো হয়তোবা যে জামাতের ভোট অনেক কম থাকবে এইটার কারণে। এবং তারা যে একটা মনে করেন মানে প্রধান রাজনৈতিক দলটার ঘাড়ে নিঃশ্বাস ফেলার যে বাস্তবতা, সেই বাস্তবতা তারা কিন্তু চলে গিয়েছিল। অনেকে এমনও বলছিল যে জামাতের একটা স্ট্র্যাটেজি আছে, জামাত বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে পর্যন্ত মেয়েদের মধ্যে কিন্তু খুবই মানে আপনার তাদের নারী ইন্ডিয়া খুব ভালো একটা জায়গায় অগ্রসর হয়েছিল। এখন সেটা কতটুকু কি কার্যকর হবে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় জামাতের লস হলো। কিন্তু আপনি আসনের রেজাল্টটাও দেখেন, জোটের মধ্যে জামাতের আসন এখন পর্যন্ত 179টা, বিএনপির হচ্ছে 285টায়। এই ক্ষেত্রেও তো একটা ভারসাম্য থাকছে না। এটা খুব একটা সমস্যা করবে না এই কারণে কি, মনে করেন জামাত তো খুবই হিসেব করে পলিটিক্স করে। তারা যে 179 দিয়েছে তাদের টার্গেটও কিন্তু এরকম। তারা চায় যে তারা সেই আসনগুলিতে বেশি মানে জোর দেবে যেখানে তাদের সম্ভাবনা বেশি, যেখানে সম্ভাবনা কম সেখানে তারা জোরও দিতে চায় না। এবং দেখা যাবে যে যেখানে সম্ভাবনা কম সেখান থেকে তাদের নেতা কর্মীদেরকে বিশেষ করে কর্মী সমর্থকদের তারা হয়তো শিফট করে এখানে নিয়ে আসবে, যে তোমরা এখানে এসে প্রচারণা চালাও। এটা জামাত পারে, তাহলে ওই কিন্তু ওই অন্য কেউ জায়গায়, পারবে না। তাহলে ওইসব জায়গায় এনসিপি বা অন্যরা তারা তো ক্ষতিগ্রস্ত হবে। তারা ক্ষতিগ্রস্ত হবে, ওটা নিয়ে জামাত ভাববে কেন? তাদের ভাবনার ব্যাপার, তাদের ভাবনার ব্যাপার। না কিন্তু এটা কখনো হয় এরা না। তো মানে বিশেষ করে এনসিপি তো ভরসা হলো, মানে তাদের ভোট তো অল্প, জামাতের ভোটটা দিয়ে সেটা কাভার হবে। তো সেটা তো তাহলে একটা মানে ক্ষতিটা। আমি দেখি না ভাই, শুনেন, অন্যের ভোট নিয়ে জয়যুক্ত হওয়ার এখানে স্কোপ খুব কম, বিশেষ করে এবার খুবই কম। এবার নিজের ভোটেই জয়যুক্ত হতে হবে, অন্যের ভোট খুব বেশি একটা কাজ করবে না। যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, এনসিপির এখন তো সবচেয়ে সম্ভাবনা ক্যান্ডিডেট আমি দেখতেছি হাসনাত আব্দুল্লাহ। কারণ ওখানে মঞ্জুর ইসলাম মুন্সি ওনারটা তো বাতিল হয়ে গেছে, ওনারটা থাকলে পরে ওখানে ধানের শীষে কোনো প্রার্থী দেখতে পাচ্ছি না আমি। না, এখন ধানের এটা শীষে এখনো এখনো ফাইনাল না, আপিল বিভাগে এখন ইয়ে হবে আর কি। আপিল বাদ 2 সপ্তাহ পরে নির্বাচন আর থাকবো নাকি? আর নির্বাচন থাকবে কি বলেন? তখন এই নির্বাচন তো স্থগিত করেনি। কালকে তো তারা গতকালকে তো ইলেকশন কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এটা হুম হুম বাতিল। হুম কাজে হুম হুম আপিল বিভাগ থেকে আসলে কি তখন কি আবার নতুন করে ব্যান্ড পেপার করবে, নতুন করে শিডিউল করবে? আমার মনে হয় এটা হয় না, দুই ভাই, এটা হয় না। হুম। এটা আচ্ছা। ওটা বাদ হিসাব। এখন আপনার নতুন কাউকে বিএনপি কাকে দিবে? বিএনপি কোনো ভালো ক্যান্ডিডেটও নাই। তো হুম এইগুলি হুম কিন্তু নানা রকম ইকুয়েশন আছে। একমাত্র আমার কাছে মনে হয়েছে হাসনাত আব্দুল্লাহর একটু চান্স আছে, আর দুই একটা জায়গায় হাতিয়ারের দিকে একটু চান্স, হান্নান মাসুদের একটু চান্স থাকতেও পারে। এছাড়া আর যারা আছে তাদেরকে কিন্তু নিজেদের ভোট নিজেদেরই সংগ্রহ করতে হবে। ওই জামাত এসে তারা ভোট দিয়ে দিবে, জামাতের লোকজন যারা থাকবে ইলেকশনের দিন তারা দিবে, কিন্তু প্রচারণা নিজেদের মতো করে করতে হবে। প্রচারণায় জামাতের লোক এসে হেল্প করবে এটা আমার কাছে মনে হয় না, বরং উল্টা হবে। উল্টা হবে কি, বিভিন্ন জায়গায় মনে করেন যেখানে জামাত আছে, জামাত যেখানে শক্ত ক্যান্ডিডেট, সেখানে এনসিপির যা নেতাকর্মী আছে তারা কিন্তু জামাতের পক্ষে প্রচারণা চালাবে। তারা চালাবে দুটো কারণে। এক নম্বর কারণ হলো তারা নিজেদেরকে এখন জামাত বলতে চাইবে, কারণ তারা তো এক ধরনের নিরাপত্তা জনিত কারণে কিন্তু এই জোটে গিয়েছে। মুখে যাই বলুক, হুম হুম বাস্তবতা হলো তারা এক ধরনের নিরাপত্তা চায়, যে নির্বাচনের পরে তাদের তো এক ধরনের প্রোটেকশন দরকার। তাদের হুম সেই হুম। প্রোটেকশনটা কে দিবে? তারা নিজেরাও জানে তারা যা কিছু করেছে গত কয়েক মাসে তাদের প্রোটেকশন লাগবে। এবং সেই প্রোটেকশনের জন্য তারা কার কাছে যাবে? এখন তো মনে করেন ইউনিট সরকারের প্রশাসন আছে, যদি মনে করেন যে সরকার আসবে তারা যদি তাকে প্রোটেকশন না দেয় তখন তাদের কি হবে? এই জন্য তারা একটা প্রোটেকশনের জন্য জামাতের সঙ্গে জোটে গেছে। এখন মনে করেন ইলেকশনের পরে ধরা যাক মানে যদি জামাত না জিতে, যদি মনে করেন বিএনপি জিতে, তাহলে কি জামাত নিজেই বিরোধী দল, তখন তারা কি আবার এনসিপি কে প্রোটেকশন দেবেন? তখন কি হবে? তখন এনসিপি যেটা তাদের সঙ্গে ছিল তারা বরং এখন থেকেই চেষ্টা করবে
কিভাবে জামাতের সঙ্গে একীভূত হওয়া যায়। আপনি নিশ্চিত থাকেন এনসিপি কে জামাত এখন হজম করে ফেলাবে, একদম একদম হজম করে নিজের অংশ করে ফেলাবে। এবং এনসিপিও তাই চাইবে যে আমাদেরকে ভাই তোমরা নিয়ে নাও, তোমরা যদি আমাদের নিয়ে নাও তাহলে আমরা বাঁচি, তাহলে আমাদের যে নিরাপত্তার প্রত্যাশা আমাদের ছিল সেই নিরাপত্তাটা আমরা পেতে পারি। তো সেই বাঁচাটা এনসিপি বিএনপির মধ্যে খুঁজলো না কেন? বিএনপির সাথেও তো আলোচনা ছিল তাদের। বিএনপির তো এনসিপির দরকার নাই, বিএনপির জন্য এনসিপি তো বোঝা। এনসিপি নিলে কি হবে? এনসিপি এমন একটা জিনিস সে সবার বিরুদ্ধে বলছে, সবাইকে ইরিটেট করছে, সবাইকে, সব দলকে করে নিয়ে নিজেরা মাল কামাইছে, নিজেরা বদনাম কামাইছে। সাধারণ মানুষ এনসিপি কে এখন আর আগের মতো শ্রদ্ধা করে না। সাধারণ মানুষ ভাবে না যে এদের কারণে আমার দিন পরিবর্তন হবে। কারণ সাধারণ মানুষ মনে করে এরা দিন পরিবর্তনের কথা বলে নিজেদের দিন পরিবর্তন করছে, নিজেরা মাল পানি প্রচুর কামাইছে। এটা সাধারণ মানুষের এটা এখন একটা পাবলিক পারসেপশনে পরিণত হয়েছে। তারা যত যাই বলুক রে ভাই, কান্নাকাটি করতে পারে তারা সারাদিন, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে এনসিপি নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে এই গত 1.5 বছরে। জনগণের জন্য কিচ্ছু করে নাই। তাদেরকে জনগণ তো পছন্দ করে না, তাদের কোনো ভোট নাই রে ভাই। দুই একটা জায়গায় ব্যক্তিগত ক্যারিশমায় তারা কিছু ভোট হয়তো আছে, কিন্তু সেই ভোট তাদের জন্য যে জামাতকে দিবে, এই জামাতের আর ওই ভোট কি বিএনপি তার কাছে আশা করে? বিএনপির নিজেরই অনেক ভোট আছে। বিএনপি তো এনসিপি ভোটের জন্য লালায়িত না, বরঞ্চ বিএনপি যেটা হয়েছে যদি এনসিপি কে নিত তাহলে তাদের এই বদনামটাকেও সঙ্গে নিত। বিএনপি ওই ঝামেলায় যায় নাই, বিএনপি হিসাব তো খুব পরিষ্কার। তাহলে তো আপনার কথা অনুযায়ী সেই অর্থে আহ, জামাত বরং ক্ষতিগ্রস্ত হলো। অবশ্যই অবধারিত হবে। কেন? একদম ব্যাপারটা কি? এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার আগে জামাতের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা এখন আর নাই। এটা কেবল ইসলামী আন্দোলন চলে গেছে এই জন্যই না। আমি আপনাকে একটা এক্সাম্পল বলতে হলে আপনি জিনিসটা ক্লিয়ার হবে। জামাতের কিন্তু একটা বড় ভরসার জায়গা ছিল আওয়ামী লীগের ভোট। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আওয়ামী লীগের ভোটার যারা আছে, তাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি দ্বারা। 5ই আগস্টের পরেই তো বিএনপি হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এতদিন তাদের উপর যে স্টিমুলার চলেছিল সেটাকে তারও যে বড়ভাবে কিভাবে আওয়ামী লীগের উপর পরিচালনা করা যায়, এই জন্য তারা বিভিন্ন জায়গায় মামলা করেছে, গণমামলা, হয়রানিমূলক মামলা, জবরদখল, চাঁদাবাজি, এগুলো একদম বেপরোয়া হয়ে গেছিল। এবং প্রত্যেকটা ঘটনায় ক্ষতিগ্রস্ত কে হয়েছে? ক্ষতিগ্রস্ত মূলত হয়েছে আওয়ামী লীগের লোকজন, কারণ এই কাজটা তো আওয়ামী লীগ আগে করেছে। মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের লোকজন। এই সময় কিন্তু জামাতের ভূমিকা ছিল খুব নীরব। তারা কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, আর কিছু ক্ষেত্রে দর্শক ছিল, কিছু করার ছিল না হয়তো বা, কিন্তু তারা কোন রকম লুটপাটে জড়িত হয় নাই। এইভাবে তারা কিন্তু আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সহানুভূতি তৈরি করতে পেরেছিল। কিন্তু যখন তাদের সঙ্গে এনসিপি যুক্ত হলো তখন সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে গেছে এই কারণে যে এনসিপি কে আওয়ামী লীগ পছন্দ করে না। কিন্তু আওয়ামী লীগকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দলটাকে সবচেয়ে অপছন্দ করো, এর মধ্যে 99% আওয়ামী লীগের উত্তর হবে এনসিপির কথা বলবে তারা। কারণ তারা মনে করে তাদের দলকে যে স্থগিত করে দিয়েছে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এই পুরো ঘটনার পিছনে হলো এনসিপির ভূমিকা। এটা ভালো কি মন্দ আমি কিন্তু সে আলোচনা যাচ্ছি না। আমি বলছি তারা মনে করে এনসিপির কারণে তাদের এই অবস্থা। কাজে সেই এনসিপি যখন যে দলের সঙ্গে যাবে, যে জোটের সঙ্গে যাবে, সেই জোটকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না রে ভাই। এটা একদম ক্লিয়ার, দিবেন, আপনি শিওর থাকেন। কাজে এনসিপি কে নিয়ে জামাতের কোনো লাভ হয় না। জামাত এনসিপি কে নিল কেন সেই ব্যাখ্যা রাখবো, আমি যেটা বুঝি এটা বলি। ব্যাখ্যা হলো জামাত দেখতেছে যে তারা যত দূরে যায়, যা কিছু করে, 71 তাদের পিছু ছাড়ে না। এখন এই 71কে পিছু ছাড়ানোর জন্য তারা 24-এ শরণাপন্ন হতে চেয়েছিল। তারা ভেবেছিল যদিও 24 আমরাই করেছি, কিন্তু এনসিপি সেটার দাবিদার হয়ে গেছে। এনসিপি নিজেরাই বলে বেড়াচ্ছে আমরাই 24 করেছি। অতএব যদি আমি এনসিপি কে সঙ্গে নিতে পারি তাহলে আমরা মানুষকে বলতে পারবো যে 24-এর দাবিদার আমাদের সঙ্গে আছে, আমরা দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে আছি এবং প্রথম স্বাধীনতা অপ্রয়োজনীয়, এই ধরনের একটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করবে। 71-এর সেই দায় কর্নেল ওলি কিন্তু বলছে যে এই জোট হচ্ছে মানে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের একটা মহামিলনে পরিণত হয়েছে।
হ্যাঁ, মহামিলন। মুক্তিযুদ্ধ হলো সে গণেশ পুরো 71 মুক্তিযুদ্ধের একমাত্র প্রতিনিধি। না, এটা তো বলতে পারছো যে এখন অন্তত হ্যাঁ, বলতে পারতেছে, রাইট। একটু জামাতের সুবিধা হচ্ছে। হ্যাঁ, জামাত এইটুকু, এই মরাল সাপোর্টটুকু ক্রিয়েট করার জন্য তারা এদেরকে নিয়েছে। বাট এদেরকে নিতে যে সে ভোটের বাজারে একটা বড় ধরনের ঝাঁকুনি শিকার হয়েছে। সে আওয়ামী লীগের ভোটগুলি এখন ওইভাবে পাবে না। আবার উল্টা দিকে ইসলামী আন্দোলন চলে যাওয়ায় ওই ভোটের হিসাবটা কিন্তু আবার অনেকটা কমে গেছে। Right. না, জিনিস খেয়াল করছেন গত 1 বছরে কিন্তু জামাত অনেকগুলো ইস্যু ক্রিয়েট করে মাঠে নামছে, যেমন ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যেই তারা আলাদা একটা জোট, আন্দোলনের জোট করলো, যে গণভোট, নিম্নকক্ষে উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের জন্য তারা একটা জোট করলো। সেই আন্দোলন নভেম্বরের মধ্যে গণভোট হইল না। তারপরে আবার তারা আরো অনেকগুলো ইস্যু নিয়ে মাঠে নামলো, যেগুলো হাদির ইস্যু নিয়েও তারা এক প্রকার নেপথ্যে তারা সাপোর্ট দিল, সেটাও কিন্তু ধোপে টিকলো না। তা আপনার কাছে মনে হচ্ছে না যে এই 1 বছরের মধ্যে তাদের একটার পর একটা নানা উদ্যোগ আয়োজন গুলো কার্যত কি খুব সফল হয়েছে? হ্যাঁ, জামাতের রাজনীতি ঠিকই ছিল, অনেকদিন ধরে অনেকদিন তারা খুব ঠিক ছিল এবং তারা খুব ভালোভাবে অগ্রসর ছিল। এবং তারা আসন ভিত্তিক ইলেকশন করছিল, যে যে কোনো উপায় হোক তার আসন সংখ্যা বাড়াতে হবে, এই ফর্মুলায় তারা অগ্রসর হচ্ছিল। এবং তারা মোটামুটি কাজকর্ম যা করছে প্রচন্ড, মানে এটা অপ্রত্যাশিত আমি বলবো। এত এত ভালো অবস্থায় হুম, নির্বাচনে, বিগত কোনো নির্বাচনে জামাত আসেনি। এইবারই প্রথমবারের মতো তাদের অনেকে বিশ্বাস পর্যন্ত করছিল তারা হয়তো এই নির্বাচনে বিজয়ী হবে। এটা দিক দিয়ে মানে এত, মানে আপনার একটা ইতিবাচক অবস্থায় তারা কিন্তু এসে গেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে আমি মনে করি যে ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের যে বিরোধটা, এই বিরোধটা টোটালি অপ্রত্যাশিত বিরোধ। যদিও বলা হচ্ছে এটা বিরোধ অবশ্যই জামাত মিটাতে পারতো না। মিটাতে পারতো না এই কারণে ইসলামী আন্দোলনের কিন্তু অন্য একটা হিসাব ছিল। ইসলামী আন্দোলনে যদি আপনি রাজনীতিটা খেয়াল করেন, আগের যদি ইসলামী আন্দোলনের মূল নেতাদের বক্তব্যগুলি দেখেন আপনি, তারা কিন্তু জামাতকে খুবই, মানে আপনার শত্রু হিসাবে বিবেচনা করতো। এবং তারা বহুবার বলেছে জামাত ইসলাম করলে পরে ইমান থাকবে না, এই ধরনের কথা তারা কিন্তু বলেছে। হুম, কাজে সেই ইসলামী আন্দোলন যখন এদের সঙ্গে মিশলো একসঙ্গে, তখনই জামাতের বোঝা উচিত ছিল যে এই মিশ্রণ আসলে মিশ্রণ নয়, তেলে পানিতে মিশ্রণ হয় না, এবং এই মিশ্রণ একসময় থাকবে না। এটা তাদের বোঝা উচিত ছিল, কিন্তু জামাত কেন বোঝে নাই, এটা আমার কাছে খুব অবিস্ময়কর লাগছে। আমি তো পুরোটাই মনে করি, আমরা বলি না যে জামাতের একটা এবার একটা বড় একটা রাজনৈতিক একটা আপনার তারা একটা ধারণা নিয়ে আসছে, একটা ক্রাইটেরিয়া নিয়ে আসছে, সেটা হলো গুপ্ত রাজনীতি। এটা নাকি আগে কখনো ছিল না, জামাতই কিন্তু প্রথমে এটা চালু করলো। তো সেই হিসাবে আমরা বলি যে আওয়ামী লীগের মধ্যে তারা ছিল, তারা যদি আওয়ামী লীগের মধ্যে থাকতে পারে, তারা কি বিএনপির মধ্যে ছিল না? তারা বিএনপির মধ্যেও ছিল, ছিল এবং এখনো আছে। এখনো আমি মনে করি যে বিএনপির মধ্যে জামাতের অনেক লোক গুপ্ত আকারে আছে এবং খুব ভালো ভালো পজিশনে আছে। হুম, এটা হুম। হলো আমার অবজারভেশন, আমি যতটুকু বুঝি সেটা আমি বললাম। এখন এটা বিএনপি কতটুকু বুঝতে পারবে, এটা বিএনপির ব্যাপার। কিন্তু পাশাপাশি আমি আবার এটাও মনে করি যে বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপিতেও তো কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যে কিছু ক্যারেক্টার আছেন যারা নাকি ওই গুপ্ত রাজনীতির বিষয়টাকে মোকাবেলা করার জন্য তারা সক্ষম আছেন কিন্তু কিছু। এবং আমি এটাও মনে করি যে এই যে ইসলামী আন্দোলনের সর্বশেষ যে সবকিছু করে এসে যে ডিগবাজি মারাটা, এর পেছনে কি বিএনপি কোনো ইন্ধন নাই? আমি তো মনে করি আছে। কারণ এই পুরা ঘটনায় লাভবান কি হয়েছে? বিএনপি তো হয়েছে। বিএনপি যদি লাভবান হয়, তো বিএনপি এটা অটোমেটিক এটাকে আল্লাহর রহমতের দ্বারা লাভবান হয়েছে, নাকি নিজেরা কিছু করছে, নিজেরা কিছু করছে, নিজেরা কিছু গুটি চালছে এখানে বিএনপি। এবং এটাই রাজনীতি, রাজনীতির এই খেলায়, এই খেলায় এসে বিএনপি কিন্তু একটা চমক দেখাচ্ছে। আমি মোটেই অবাক হব না যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায়। সেই বিএনপির সে ক্ষমতায় গেলে পরে হয়তো ইসলামী আন্দোলন থেকে দু একজনকে দেখবেন মন্ত্রী বানিয়ে ফেলাতে, আমার ধারণা হতে পারে। আবার এমনও হতে পারে আগামীতে এই রাজনীতির আগামী এই 2-3 দিন কিন্তু খুব ক্রুশিয়াল। এমনও হতে পারে আপনি দেখবেন যে ইসলামী আন্দোলন যায় হয়তো জাতীয় পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে। যদি জাতীয় পার্টির সঙ্গে ইসলামী আন্দোলন জোট বাঁধে, তখন দেখা যাবে যে এই জোট হয়তো প্রধান বিরোধী দল, বিরোধী জোট হিসেবে আবির্ভূত হতে পারে, সময়ের সম্ভাবনা আছে। কারণ তারা কিন্তু ওই সময়
আপনার আওয়ামী লীগের ভোটগুলি একটি টেপিতে থাকবে। স্বতন্ত্র সদস্যরা মিলেও কিন্তু একটা জোট করতেছে, এই জোট জাতীয় পার্টি ইসলামী আন্দোলন মিলে যদি একটা কম্বিনেশন হয়, এটা কিন্তু বড় ধরনের একটা ধাক্কা হবে। সম্ভাবনা আছে। সেটা হলে পরে ওই আমাদের জাতীয় আপনার জামাত ইসলামের জন্য তার ভাগ্যে ওই বরাবর যে তৃতীয় স্থান থাকতো সেই তৃতীয় স্থানে তাকে থাকতে হবে, এবং এটা হবে আচ্ছা, ব্লো। মানে এটা রাজনীতিতে অনেক কিছু ঘটবে সামনে আগামী কয়েক না না, তা তো ঠিক। আর একটা হলো যে এই মাত্র দেখছি যে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্র দল একটা অবস্থান নিচ্ছে। পোস্টাল ব্যালট নিয়ে বোঝা যাচ্ছে যে বিএনপির মধ্যে বেশ আপত্তি, এবং এতে তারা সন্দেহ করতেছে যে পোস্টাল ব্যালটটা জামাত ইসলাম হয়তো নিয়ন্ত্রণ করছে। আপনার কাছে কি মনে হচ্ছে, এটা নিয়ে একটা ঝামেলা হবে? ঝামেলা হতে পারে। হতে পারে এই কারণে, এটা তো বেসিক্যালি পুরো জিনিসটাই এই নির্বাচন কমিশনের আনাড়িপনার কারণে। তারা যে অযোগ্য, তারা যে আনাড়ি, এবং তারা যে একটা নির্বাচন অনুষ্ঠানকে ঠিকঠাক মতো করার জন্য ক্যাপাবল নয়, সেটা তারা একদম প্রমাণ করে ছেড়েছে। যে এই ইলেকশন কমিশন মোটেই যোগ্য না। কতগুলো অথর্ব বয়স্ক বৃদ্ধ লোককে আইনা নির্বাচন কমিশনে বসাইলে তারা যে একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে এই আশা যারা করে, তারা মূলত তারাও মূর্খ হয় মনে করি। এটা হবে না, এই নির্বাচন কমিশন এই নির্বাচনকে ঠিকঠাক মতো করতে পারবে না। দেখেন যে এটা আওলা ঝড়া না বাজেছেন, কি বললাম, পোস্টাল ব্যালট রে ভাই। এটা কিভাবে আপনি আমাকে বলেন, তারা এখান থেকে ডাকযোগে পাঠাইছে, কিভাবে এগুলি একজনের কাছে চলে যায়? আপনি আমাকে বুঝান কিভাবে। তারা তাহলে একজন ব্যক্তির কাছে ভোটগুলি পাঠাইছে, তাদের নিউ তো ইয়র্কে পাঠানো দেখতেছি একটা পোস্ট অফিসে মানে পড়ে আছে মানে কেন কিভাবে। হবে? কেন হবে? তাদের এই ইলেকশন কমিশন উচিত ছিল সবগুলি পোস্টাল ব্যালট গুলি পাঠানো উচিত ছিল ওই দেশের এমবেসির কাছে। বাংলাদেশের যে এমবেসি আছে ওখানে তাদের কাছে পাঠাবে, এবং ভোটারদেরকে বলবে তোমরা এমবেসি থেকে এগুলো নিয়ে যাও। কারণ বিদেশে যারা থাকে তারা কিন্তু কম বেশি এমবেসির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে, তারা এমবেসি থেকে সিরিয়ালি নিয়ে গেলে পারে। অথবা এমবেসির মধ্যে একটা বুথ করতে পারে যে তোমরা এসে এখানে এসে ভোটটা দিয়ে যাও, সিস্টেমেটিক করতে পারতো। কিন্তু তারা যেটা করছে এটার যে হাস্যকর প্রক্রিয়ায় আর হয় না। আমি আপনাকে বলি শুনেন, আমি তো কিছু খবর টবর পাই, আমি জানি যে এটা ম্যানুয়ালি যেটা করছে এটাকে আধুনিকায়নের জন্য একাধিক প্রস্তাব ইলেকশন কমিশনের কাছে আসছিল, এবং তারা বলছিল এটা অনলাইনে হয়ে যাবে। এটা অনলাইনে হয়ে যাবে। আমার জানা মতে জার্মানির একটা কোম্পানি আসছিল, এবং তারা বলছিল কিভাবে অনলাইনে হবে, যার যার বাসায় থেকে শেষে কম্পিউটারে অথবা মোবাইলে ভোটটা দিতে পারবে, একদম অথেন্টিক হবে, একটা ভোটে এসে হবে। ইলেকশন কমিশন যারা করবে, যারা বয়স্ক লোকগুলি, এরা যেন বুঝেই না। আমার ধারণা তারা স্মার্টফোন বুঝেন, করতে থাকেন ওই এখন ওই বাটন ফোন চালায়, হইতে পারে ভাই। এরা তো এগুলি বোঝে না। একজন লোক আজকের থেকে 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তারা এনে বানাই দিয়েছে ইলেকশন করতে। ভাই এটা কি হলো ভাই? 70-80 বছর বয়সের লোক ইলেকশন কমিশন কি করবে আমি বুঝি না। স্মার্ট লোকদের বসাবে, ইয়াং লোকদের বসাবে, জানি এটা কি হ্যান্ডেল করতে। হ্যাঁ, নির্বাচন কমিশনের ভাগ্যটাই যেমন যেমন এরকম, ভাই আপনি বলবেন যেখানে যেমন আমি এভাবে 60 বছরের উপরে হইতে হবে। বলতেছি এই কারণে, না আমি বলতেছি এই কারণে যে তারা তো পারলো না। 15 লাখ ভোট, 15 লাখ আপনার পোস্টাল ব্যালট, এইটাই তারা হ্যান্ডেল করতে পারলো না। তারা 12 কোটি ভোট কেমন করে হ্যান্ডেল করবে ভাই? কিভাবে করবে? এটা মনে হয় ওই যে প্লেনে উঠলে মনে হয় যে, আপনি দেখেন আপনার প্লেনে বিভিন্ন গেম টেম কিন্তু পাওয়া যায় ইউটিউবে, প্লেন কিভাবে চালাতে হয়, কিভাবে আপনার রেসিং কার চালাতে হয়, এটা আপনার আমাদের ছোট ছোট পোলাপান্না চালায়। তো দেখে মনে হয় এর চালানো এত সহজ, খুব সহজ, কিন্তু কিন্তু উঠাই দেন না প্লেনের মধ্যে, ধ্যান একবার কি হয়, এত সোজা না রে ভাই। না, ঠিক আছে, মাস্টার একটা ভোটই করতে পারে দেন, পোস্টাল ভোট গুলো হ্যান্ডেল করতে পারছে না। তারা 12 কোটি লোকের 2টা ভোট হ্যান্ডেল করবে একই দিনে, বাপরে তার মধ্যে বাপ। একটা বার কেমন কেন করবে? কি বলেন আপনি? এদের এদের পর্যন্ত একটা ভোট করার অভিজ্ঞতা আছে? একটা সিঙ্গেল ভোট অভিজ্ঞতা হয়েছে বলেন? কত বারবার বলা হলো যে আপনার একটা স্থানীয় সরকারটা করেন। স্থানীয় সরকারটা করলে পরে কি হইতো? মনে করেন কয়েকটা উপজেলা করতো, কয়েকটা মেয়র হ্যাঁ, করতো, কয়েকটা সিটি করতে করতে তাদের এক্সপিরিয়েন্স হইতো। তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে? প্রথমেই নামাই দিয়েছেন আপনি মানে বিশ্বযুদ্ধ করার জন্য, তো হইলো কিভাবে করতে আপনি যাই?
আগে পাড়া মহল্লায় যুদ্ধ করতে হয়, তারপর একটু হ্যাঁ, দেশের মধ্যে বলে না প্রতিবেশীর সাথে, যে তারপর না আগে যুদ্ধ। আগে কচু কাটতে হয়, আগে কচু কাটে, এটা অভ্যাস করে নি, কচু গাছ কাটে অভ্যাস হলে তারপরে পাঠায় হলো গিয়ে বড় কিছু কাটার জন্য। তো এরা তো কচু গাছ কাটে নাই, এদের পাঠাই দিচ্ছেন যে তুমি যুদ্ধ জয় করো। হ্যাঁ, তো হ্যাঁ, একদম দেখেন, বললাম দেখেন লেজে গোবরে যদি না করছেন কি পেলাম দেখেন। ওই দিন একদম। দেখবেন ইলেকশনের দিন দেখবেন দুপুরের পর থেকে এক একজন ইলেকশন কমিশনার দেখবেন সঙ্গে হারাই ফেলেছে, এই চাপ। হ্যাঁ, আসলে ঠিক আছে নস্কর, চলমান অন্তত দুইটা পরিস্থিতি নিয়ে আপনার সাথে আলোচনা করলাম। দর্শক, আমরা নিশ্চয়ই আগামীতে অন্যান্য বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, এই যে আপনি যে মানে গণভোটের কথা বললেন, গণভোটের ছোট্ট একটা প্রশ্ন একটু করতে চাই। একটু ছোট করেই বলেন, অন্য প্রসঙ্গে বলবো। গণভোটের ব্যাপারটা হলো যে আলী রিয়াজ সাহেব দেখলাম বলছেন যে গণভোটে হাত পক্ষে প্রচারণা চালানোটা এটা বৈধ, মানে সরকারি কর্মচারীদেরকে বলছেন। তো আমার একটু জানার খুব আগ্রহ, যদি হাত পক্ষে প্রচারণা চালানোটা বৈধ হয়, তাহলে নার পক্ষে যদি কেউ প্রচারণা চালাতে চায় সেটাও কি বৈধ হবে, নাকি তাদের উপর মব লেলিয়ে দেওয়া? তবে ওই এই আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এগুলি হচ্ছে না। তো এটাকে না রাখলো কেন? শুধু হাটাই থাকতো। এখানে ভারতীয় আধিপত্য আনলো কেন? আওয়ামী দোসর আনলো কেন? পতিত সরকার আনলো কেন? পুরনো বন্দোবস্ত নিয়ে আসলো কেন? এটা তো বুঝলাম না। না, নার পক্ষে তার কেউ থাকবে না। নার পক্ষে থাকবে মানে সুপ্ত বাহিনী, গুপ্ত বাহিনী, যারা মানে গোপনে উপরে থাকবে না, আস্তে করে গিরি লাগায় দেয়, ভোট দিয়ে আসবে। ভোটাভুটি হলে তো দুই পক্ষ থাকে, তাই না? তা নিলে তো আর ভোট না। হম। তাহলে তো নার পক্ষে মানে কে থাকবে? কেউ তো, ইচ্ছা থাকলেও তো মানে কেউ মুখ ফুটে বলার সাহস পাবে না। কারণ সরকারও তো এখানে নিরপেক্ষ না। সরকার বলবে, হ্যাঁ তুমি নার পক্ষে গেছো কেন, তুমি তো এই জন্য তুমি ধরাই গেছো। সরকারের অবস্থান তো হায়ের পক্ষে। সে তো আর আইনগত প্রোটেকশনও আমাকে দিতে পারবে না, কারণ সে তো হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। এরকম অদ্ভুত নির্বাচন, একটা গণভোট দিয়ে শেষ পর্যন্ত এই একই রকম প্রতিফলন ঘটে কিনা, যে সরকারই ঠিক করে দেবে যে যে তরুণরা দাঁড়াইছে ভোটে, অনেকেই নির্বাচিত হবে। কিভাবে নির্বাচিত হবে ভোট না দিলে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বললেন সেদিন, তরুণরা দল তাহলে করেছে। এটাই তাহলে ডক্টর ইউনূসের সেই মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যাই হোক, আমি আরেকটা প্রসঙ্গে একটু আসি, যে এই সোশ্যাল মিডিয়া অনেকে কিন্তু বারবার বলছিল যে এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা রাখবে, এবং অনেকে বলছিল সোশ্যাল মিডিয়া নানা ধরনের এআই দ্বারা অনেক ভিডিও চলে আসবে, নানা ধরনের আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। তো আশঙ্কা, এআই, সেগুলি না হয় ধরা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে 2-3 বছর আগে আপনি কখন কবে কি বলেছিলেন সেগুলি কিন্তু চলে আসতেছে, সেগুলো কিন্তু এআই এর মাধ্যমে না, অরিজিনালি চলে আসতেছে। এবং এই যে চলে আসতেছে, এই জিনিসটাও কিন্তু আমার কাছে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে হয়। কারণ আমি আমি যে যে প্রসঙ্গে বললাম, আমি দেখলাম, কালকেই দেখলাম একটা ভিডিও দেখলাম, যে জামাতের একজন প্রার্থী, সম্ভবত তার নাম আমির হামজা সম্ভবত, ওনার একটা ভিডিও উনি তারেক রহমানের ছোট ভাই প্রয়াত যে আপনার যে কোকো, আরাফাত রহমান কোকো, তাকে নাম বিকৃত করে একটা মানে কথা বলেছিলেন, সেটা দেখলাম চলে আসছে। এবং আমির হামজা পরে বলেছেন এটা নাকি উনি 2-1 বছর আগে বলেছিলেন, কি একটা উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন। তো এটাও কিন্তু উদাহরণ দিতে যাই হোক আর যে যা দিতে যাই হোক, উনি তো এটা এভাবে উচ্চারণ করেছেন, উনি তখন তো ফিল করেছেন, মিন করেছেন। এখন তারেক রহমানের সামনে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে অথবা কিছু নাই, উনি আবার প্রার্থী, আবার আমির হামজা আবার প্রার্থী হয়েছেন, এটাও আবার ওনার জন্য একটা ব্যাপার। তো পুরোনো কথাগুলো কিন্তু চলে আসছেন নানা ভাবে। এটাকে আপনি কি মানে কিভাবে দেখবেন না? এটা তো ইনফরমেশন, ভালো আসুক। অতিথি কে কি বলছে সব আসছে, যে আমির হামজারটা আসলো, কুষ্টিয়ার প্রার্থী, জামাতের শক্তিশালী প্রার্থী। তারপরে মেজর আক্তারের অতিথি কি বলছে, সেটা আসবে না? আসবে। কর্নেল ওলি আগে কি বলছে, এখন কি বলতেছে,
সবগুলি আসবে কম্পেয়ার করবে, তো খারাপ না। এআই মানে আপনি এআই দিয়ে আপনি সব যদি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যান, তাহলে তো শেখ হাসিনাও তো মানে মারাত্মক ভাবে উদ্বিগ্ন ছিল, ওই সরকারও। সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মূল মানে দুশ্চিন্তার কারণ। এই সরকারের তো সব ফ্রি স্বাধীন হওয়ার কথা, তাহলে এত দুশ্চিন্তা কেন? এআইটা বুঝে যাবে মানুষ, এআই এখন বুঝে গেছে মানুষ, কয়েক সেকেন্ডের তো ওরা বোঝে যে এগুলি এআই, কারণ এআই ব্যাপক ব্যবহারটা হয়ে গেছে, বুঝেও গেছে যে এগুলি কোনো ভিত্তি নাই। এইগুলি আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হলো সরকার বোধহয় বুঝতে পারতেছে না আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কেমন ভাবে হওয়া উচিত, বা আদৌ তারা একটা ভালো নির্বাচন করতে সক্ষম কিনা, নাকি তাদের মাথার মধ্যে আছে যে এ জিতবে ও জিতবে না, এইভাবে একটা মানে তার মধ্যে একটা টেনশন। কারণ এটা তো সত্য যে সরকারের মানসিক প্রস্তুতি কি ছিল, সরকার এবং তার সহযোগীদের মানসিক প্রস্তুতি ছিল নির্বাচন যাতে না হয়। এখন পরিস্থিতি ঠেলে দিছে যে আপনার মনে আছে 1-11-এর সময় কিন্তু তারা রাজনৈতিক দল টল করে একটা লম্বা পথ পাড়ি দিতে চেয়েছিল। পরে যখন বিদেশিরা ঠেলা দিছে, তখন তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। তো এই মানে যারাই রাজনৈতিক পট মানে মানে কি বলে পরিবর্তন না হয়, তখনই তাদের মাথার মধ্যে আসে যে আমরা একটা কিছু একটা করবো, একটা লম্বা পথ পাড়ি দেবো। তো এই পথটা পাড়ি মানে দেওয়া যাচ্ছে না বলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে, এবং সবসময় মনে করতেছে যে এই কোথায় আমার বিরুদ্ধে চলে গেল, এই আমার বিরুদ্ধে চলে গেল। তো এই সবের প্রতিফলন হলো ঘুরে ফিরে ওই সোশ্যাল মিডিয়া খারাপ। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া ঠিক আছে, তাহলে মেইন স্ট্রিম মিডিয়া তাদের আগের যে মালিকরা ছিল যেভাবে চালাতো সেভাবে চলতে দিক, সেটাও তো আবার দিচ্ছে না। মানে মূল কথা হলো যে আপনি নিয়ন্ত্রণটা করতে পারতেছেন না, আপনি ওইটাকে দমক দিতে পারতেছেন। কিন্তু এই আপনাকে আমাকে তো ধমক দিতে পারতেছে না। আপনাকে আমাকে ধমক দিলে আপনি রিস্ক নিয়ে চলে থেকে যাবেন, আমি দৌড় দিয়ে চলে যাব দেশের বাইরে। হ্যাঁ, তো এখন ওই নিয়ন্ত্রণ করতে না পারার কষ্টটা তার অনুভব করতেছে। এখন ধরেন প্রেস সেক্রেটারি ফোন করে অমুক চ্যানেলকে অমুক তমুক চ্যানেলকে একটু বললো, তা আপনি আমাকে বললে তখন তো আপনি প্রশ্ন করবেন কেন, কি ব্যাপার, এটা তো আমার অধিকার, আপনি বলার কে, তাই না? তো এটা, এবং এখানে তো একটা পার্সন, যে পার্সনটা কে তারা ভয় পায়, প্রতিষ্ঠান ভয় পায় না, কারণ প্রতিষ্ঠান জানে যে তাদের উপর নির্ভরশীল, কিন্তু আপনি আমি তাদের উপর নির্ভরশীল না। তো এই কারণেই ঘুরে ফিরে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যখন নাকি নিজেদের অবস্থানটা দুর্বল হয়, তখন যখন শক্ত থাকে তখন বলে যে আপনারা স্বাধীন, বলেন, মন খুলে বলেন, প্রাণ খুলে বলেন। আর যখন আস্তে আস্তে মানে নিজেদের অবস্থান দুর্বল হতে থাকে, তখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় বড় কাল। তা আমার মনে হচ্ছে এখন সেই অবস্থাটাই তৈরি হয়েছে। আচ্ছা, এই যে জামায়াতের যে জোটটা, তারা বহুল আলোচিত জোট, এবং তারা সমস্ত ইসলামিক ভোটগুলো এক জায়গায় নিয়ে যাবে বলে যে সেই জোটের যে ভাঙনটা হলো, যে আপনার ইয়ে এই ইসলামী আন্দোলন যে জোটের সঙ্গে থাকলো না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের ইকুয়েশন এখন হচ্ছে। অনেকে বলছে এটা করার মাধ্যমে আসলে বিএনপির খুব সুবিধা হয়ে গেল, এবং বিএনপি কি এই জোটটাকে ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখলো কিনা, ইসলামী আন্দোলন কোনো টোপ দিল কিনা। আবার কেউ কেউ বলছে যে ইসলামী আন্দোলন হয়তো আবার এখন যে আহ, আপনার জাতীয় পার্টির সঙ্গে একটা জোট করতে পারে, সেটা যদি তারা করতে পারে তাহলে হয়তো জামাত যে 3 নম্বরে পৌঁছবে। মানে এই ধরনের নানা ধরনের ইকুয়েশন হচ্ছে। তো এই ইকুয়েশন মূল্যায়নটা কি? হ্যাঁ, ইকুয়েশন তো হবে, কারণ এখন তো মানে ইসলামী আন্দোলন চেষ্টা করবে তার মতন করে এটাকে জেতার জন্য সেও জোট করবে। সেখানে জাতীয় পার্টি আসতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার আজকে দেখলাম যত স্বতন্ত্র আছে তারা মিলে একটা জোট করতেছে। তো কেউ কেউ তো আর বসে থাকবে না। ভালো, এটা মানে শত ফুল ফুটুক এবং নির্বাচন করুক, কারণ এমনিতেই আওয়ামী লীগের মতন একটা বড় রাজনৈতিক দল নেই। অন্যান্যরা যদি যার যার অবস্থান থেকে ঝাঁপায় পড়ে নির্বাচন করে, তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা ভালো। কিন্তু
একটা জিনিস খুব খারাপ হয়ে গেল যে তারা এত আদর্শের বড়াই করতেছে, মানে এনসিপি সেখানে গেলই নাকি এই জোটে গেলেই নাকি সংস্কারটা খুব ত্বরান্বিত হবে, এবং এটাই প্রকৃত সংস্কারের ইয়ে। কারণ বিএনপি হচ্ছে প্রকৃত সংস্কার করে না। তো সংস্কারে যদি এত আদর্শিক অবস্থান হয়ে থাকে এবং এই জোটটা বেছে নিল, তাহলে শুধু আসন ভাগাভাগির কারণে ভাঙন কেন? এখন যদিও নানা রকম দর্শন উপস্থিত করতেছে ইসলামী আন্দোলন, কিন্তু আসল তো হলো আসন। আসনে তারা 70টা বা 75টা চাইছিল, সেখানে যদি 60টাও দিত তাহলে ইসলামী আন্দোলনের আর আপত্তি থাকতো না। কিন্তু আসলে মূল কথা হলো যে আসন তো 50টা পর্যন্ত রাজি হয়েছিল, কিন্তু তারা আর রাজি না। কারণ প্রথমে তারা 150 আসন, তারপরে 100 আসন, তারপরে 75 আসন, কিন্তু তারা কোনোভাবে 50টা আসন নেবে না। এই আলোচনাটা ফাঁকে দিয়ে যখন কি ভেঙে গেল, তখন একটা দর্শন আমরা শুনলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বলছে যে জামাত ইসলাম ইসলামী আদর্শ থেকে সরে গেছে। কিভাবে সরে গেছে? সরে গেছে দুই ভাবে। একটা, তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। তারা বিদেশিদের সাথে বৈঠক করছে, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলার পরে তারা বলছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোকেই তারা বিলং করবে। তাহলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হবে কি করে? এক, তারা জোটের অনুমতি ছাড়া তারেক রহমানের কাছে যে বলছে তারা বিএনপি কে নিয়ে জাতীয় সরকার করবে। তাহলে জাতীয় সরকার যদি করে, তাহলে ইসলামী আদর্শ বাস্তবায়ন হবে কি করে? বিএনপি তো আর ইসলামী আদর্শ বাস্তবায়ন করবে না, সে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করবে। এখন শুনতেছি তো এটা, কিন্তু তার আগ পর্যন্ত আমরা শুনতাম তো আসন ভাগাভাগি। এমন যদি হইতো যে না, ইসলামী আন্দোলনকে 100টা দেওয়ার পরেও ইসলামী আন্দোলন বলছে যে না, আমরা যেহেতু তোমরা মানে আদর্শের পথ থেকে সরে গেছো, তাহলে আহ, বুঝতাম যে তাদের যুক্তিটা যুক্তিসঙ্গত। আবার দেখেন জামাত ইসলামেরও দেখেন, তারা জানে ইসলামী আন্দোলন যেটা বলছে এই বক্তব্যটা সঠিক। এটাই তো ইসলামী আন্দোলনের মানে মানে ধর্মীয় যদি ইসলাম নামের হয়, তাহলে তো এটাই সঠিক কথা। তাহলে জামাত ইসলাম, তার নাম যেখানে জামাত ইসলাম, সে তাহলে গণতান্ত্রিক। সে মানে ধরেন আমি কমিউনিস্ট পার্টি, এখন আপনি যদি বলেন যে আমার আদর্শ হলো হচ্ছে ওই ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, তাহলে এটা আপনি হাসবেন না যে দল নাম হচ্ছে আমি একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু মোস্তফা ফিরোজ বলতেছে তার ক্ষমতা গেলে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে। তো জামাত ইসলাম হলো গণতান্ত্রিক আদর্শ কাঠামো করবে। এই যে যত সংস্কার, এটা কি? এটা হলো গণতান্ত্রিক একটা আদর্শিক কাঠামো বাস্তবায়ন করা। তো এর সাথে শরিয়া আইনের ইসলামী আদর্শের মিল কোথায়? তা তো নয়। ইসলামী আদর্শ হলো ধরেন আজকে একটা গানের মহড়া দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা হচ্ছে জি মানে ইসলামী গান, এটা হলে ঠিক আছে। আর আপনি যদি কনসার্ট করেন, এটা ঠিক নেই, কারণ এটা হলো গণতন্ত্র। তাহলে গণতন্ত্রে আপনি ইসলামী গানও চলবে, আবার সাধারণ গানও চলবে, কিন্তু অন্য গানকে বলবেন আপনি ইসলাম বিরোধী, আর এই গানটাকে বলবেন ইসলামী। তাইলে তো মানে হইলো না তো। গণতন্ত্র তো ওইটা। গণতন্ত্র তো মানে আপনি যেটা বলতেছেন আপনার তো ইসলামী, আপনার তো এই লাইনটাই ঠিক আছে, তো সেই অর্থে ঠিক আছে। তাহলে জামাত ইসলামও কিন্তু তার আদর্শিক অবস্থানে থাকছে না। আর এরা আদর্শিক অবস্থানের কথা বলতেছে, কিন্তু আসলে হচ্ছে সুবিধাটা। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের সামনে কি প্রকাশ পেল? যে এরা আসলে মূলত ক্ষমতা, এই নানান নাম নাম দিয়ে তারা দল করতেছে সত্য, কিন্তু ভেতরে ভেতরে মানে ঘুরে ফিরে ওই ক্ষমতাটাই হচ্ছে আসল কথা। এনসিপির ক্ষেত্রেও তাই। এনসিপি এখন কি আদর্শ বাস্তবায়ন করবে, যেখানে তার মেজর পার্টি হচ্ছে জামাত ইসলাম। তো সেই জামাত ইসলাম হচ্ছে আহ, তাদের যে আহ, আদর্শিক অবস্থানটা, অফিসিয়াল যে অবস্থানটা, তার সাথে তো এনসিপির মেলে না। তাহলে এনসিপি সেখানে গেল কেন? তো এগুলি একটা বজগট অবস্থা। মানে আপনি বিএনপির বিপরীতে আপনি একটা মেরুকরণ করতেছেন, যাতে কোন রকমের তালিবালি করে একটা ক্ষমতায় যাওয়া। এটা ছাড়া আমি তো কোনো মানে আদর্শিক কোন অবস্থান আমি এখানে দেখছি না।
আচ্ছা, এখন আমি যে আলোচনাটা বলে এই আলোচনাটা আমাদের শেষ করতে চাই, সেটা হলো আজকে আপনি জানেন যে আহ, দেশে একটা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে, এবং সেখানে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা গিয়েছেন, তারা মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। অনেকে মিডিয়ার কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য মতিউর রহমানের মতো ব্যক্তি আহ্বান জানিয়েছেন। অনেক কিছু হয়েছে। এর মধ্যে আপনি দেখলাম, গতকালকেই তো দেখলাম যে আপনি একটা কন্টেন্ট করেছেন আনিস আলমগীরকে নিয়ে, যে আনিস আলমগীরকে কোন মামলায় প্রথম ঢোকানো হলো, তারপরে এখন আবার তাকে আরেক মামলায় দেওয়া হচ্ছে, দুদকের মামলায় দেওয়া হচ্ছে। তো এগুলি যে কেন কোনটা দেওয়া হয় সেটার সম্পর্কে আপনি একটা ইঙ্গিত দিয়েছেন। আমার কথা হলো যে এই যে আজকে মিডিয়াতে এত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা যে আলোচনা করলেন, আনিস আলমগীরকে যে ধরে নেওয়া যাওয়া হয়েছে, এটা তো বোঝাই যায় যে এখানে টোটালি জিনিসটা একটা মানে একটা লোক দেখানো, তাকে একটু সাহসটা করতে হবে, কাজে এইভাবে নিয়ে ঢুকিয়ে রাখলাম, তাকে জামিন দেওয়া হবে না, আটকে রাখলাম। তো এই দুটোকে আপনি কিভাবে মানে মিলাবেন, যে আসলে মিডিয়া আমাদের দেশে কিরকম আছে এবং তারা কতটা নিরাপদ আছে, নাকি কতটা মিডিয়া কর্মীরা কতটা এতিমের মতো আছে? কি মনে হয় আপনার কাছে? মিডিয়ার এই আয়োজনটা বড় অসময়ে হয়েছে। মানে এই আয়োজনটা তারা আঘাত খেয়ে তারা মানে এখন বুঝতে পারছে, কিন্তু এই বোঝাটা তাদের আরো আগে যদি তারা করতে পারতো, আহ মানে গত 15 বছরে, তাহলে আরো ভালো হতো। তাহলে তারা নিজেদের একটা অবস্থানটা স্ট্রং করতে পারতো। এখন এমন একটা সময় করছে, ঠিক আছে, দেরি করলেও হয়েছে। এটা ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আছে, সেই সরকারের ইয়ে আপনার সময় যাতে তারা তাদের একটা স্বতন্ত্র একটা ভূমিকা যাতে বজায় রাখতে পারে। কিন্তু আসলে তো এর কাঠামোটা আপনার মানে অনেকগুলো প্রতিষ্ঠান তো। এখন দেখেন, ওই যে আপনার মনে আছে আপনার তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান যখন আসলেন, সেই এয়ারপোর্ট থেকে আসা পর্যন্ত এই রোডে উঠছে, ওই রোডে উঠছে, এবার লাইভ দেখানো শুরু করে আমাদের এই চ্যানেলগুলো। এগুলি কেন করে জানেন? করে নিউজের একটা ভ্যালু আছে তা না, করে হচ্ছে চামচামির জন্য। তা আপনি সারা দিন আপনি চামচামি করবেন, তারপর আপনি আবার অধিকার চাইবেন, তো তো হয় না। সাংবাদিকতার ধারে কাছে আপনি নাই, আপনি মতলববাজি করতেছে করেন মিডিয়া। নেমে গেছে। এরই একটা প্রতিফলন হচ্ছে যে আওয়ামী লীগকে, যারা প্রবাসে আছে, তাদেরকে অফিসিয়ালি অফিসিয়ালি ওপেনলি একটা সংবাদ সম্মেলন করতে দিয়েছে। এটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা, যে এই আওয়ামী লীগকে তারা মোটামুটি রাজনীতি করার জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে চালানোর জন্য এক ধরনের অনুমতি বা অনুমোদন ভারত সরকার দিয়েছে। এটা হলো একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে সংবাদ সম্মেলন যেটা হাসান মাহমুদ সাহেব এবং নওফেল চৌধুরী করলেন, সেখানে তারা যে কয়েকটা কথা বলছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। অ্যাকচুয়ালি তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাদের তো যে সিম্বল পার্টি হিসেবে তারা কিন্তু নির্বাচন করতে পারছে না। সুতরাং এই কথাটার মানে হচ্ছে এইটা, যে কিন্তু ভোটারদের, যে আওয়ামী সমর্থক ভোটারদের কিন্তু বলা হয়নি যে তোমরা কেউ ভোট দিতে পারবে না। তারা ভোট দিতে পারবে, তাদের এই উদ্দেশ্যে এই জিনিসটা, মেসেজটা, যে তোমরা ভোট দেবা না, তোমরা ভোট কেন্দ্রে যাবে না। এই হচ্ছে মূল বিষয়, যে ভোট কেন্দ্রে যাবে আপনি না, ভোট বলছেন দেবে হয়তো না। নতুন বার্তা ক্রিকেট নিয়ে বা ক্রীড়াঙ্গন নিয়ে যে নতুন অস্থিরতা, সেখান থেকে দুই দেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক নিশ্চয়ই আরো বেশি তলানিতে নেমেছে, মানে একেবারেই মাইনাসে চলে গেছে বলা যায় ডক্টর ইউনূস সরকারের সময়। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির প্রতি আমরা একটা প্রচ্ছন্ন সমর্থন দেখলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এবং তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। আম, এটা মোটামুটি স্পষ্ট যে তারা ধরে নিয়েছে বিএনপি আসছে ক্ষমতায় এবং বিএনপির সঙ্গে তারা কাজ করতে চায়, এবং অল মানে এই সরকারের জন্য অন্তত সাথে অন্তত নয়। কিন্তু আবার
আমরা ধরে নিয়েছিলাম যে তাহলে আওয়ামী লীগ নিয়ে আপাতত ভারতের চিন্তা ভাবনা বোধহয় এই মুহূর্তে নেই, কিন্তু এই যে দিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া হলো, আমরা তো ধরে নিতে পারি যে অনুমতি সাপেক্ষে এটি করেছে, নয়তো তো করার কথা না। আহ তাহলে কি আবার নতুন কোনো চিন্তা ভাবনা ভারতের রয়েছে, নাকি আগে থেকেই ছিল অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয় বা আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, অথবা সময় অনুযায়ী তারা নতুন কোনো আহ বার্তা দিবে? বিষয়গুলো কিরকম, নাকি চিন্তা ভাবনায় কোনো না, পরিবর্তন? প্রথমত যে বিএনপির প্রতি যে প্রচ্ছন্ন আহ, সমর্থন আহ, সমর্থন দেওয়ার যে বিষয়টা উঠে এসেছে, জয়শঙ্কর এসেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ, উম, জানাজার সময় উনি এসে উপস্থিত হয়েছেন। এটা একটা সিম্বল হচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যে ফর্ম করবে তাদের প্রতি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তারা ডেভেলপ করতে চায়। এই প্রেস কনফারেন্সে আওয়ামী লীগ নেতারা যেটা দাবি করেছেন যে আর একটা অন্তর্বর্তীকালীন সরকার হলে তারা পার্টিসিপেট করবে, অর্থাৎ এই এই সরকারের প্রতি, ইউনূস সরকারের প্রতি এটাও একটা অনাস্থা প্রকাশ করছে। ভারতের মাটিতে বসেই তারা কিন্তু করলো, এবং এতে কি ভারত সরকারের একটা ইয়ে আছে কিনা, সাজেশন আছে কিনা, বা তাদের পরামর্শ অনুযায়ী কথাগুলি বলছেন কিনা, সেটা বলা মুশকিল, তবে অসম্ভব নয়। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এটি মানে ভারতের পক্ষ থেকে নতুন একটি বার্তা যে কোনো অবস্থাতে তাদের সাথে কোনো সমর্থন, তাদেরকে সমর্থন নয়, অথবা নতুন করে বার্তা যে আহ তাকেও তারা চাইছে না বুঝলাম। এবং আওয়ামী লীগের মাধ্যমে যে দাবিটি এলো যে নতুন কোন অন্তর্বর্তী সরকার এলে সেই সরকারের অধীনে নির্বাচন করতে তারা প্রস্তুত। তাহলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে, আমি সম্ভাবনার শব্দটি উচ্চারণ করছি, আহ তাহলে কি আসলে এমন কোনো হিসেব নিকাশ রয়েছে, পর্দার ওপাশে অন্য কোনো খেলা রয়েছে যে আসলে ডক্টর ইউনূস সরকার থাকছে না, ভারতে অন্য কোনো পরিকল্পনা রয়েছে, অথবা ভবিষ্যৎ যারা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অন্তত যাদেরকে আমরা মিন করি, যুক্তরাষ্ট্র হতে পারে, আহ, নতুন কোনো তত্ত্বাবধায়ক বা নতুন কোনো অন্তর্বর্তী সরকার আসছে এমন কিছু? না, এটার আপনার একটা গভীর বিষয়। বিষয়টা গভীর এই কারণে যে নতুন একটা অন্তর্বর্তী সরকার আসা মানে হচ্ছে যে এই নির্বাচনটা পোস্টপোন হয়ে যাওয়া, স্থগিত হয়ে যাওয়া নিঃসন্দেহে। এখন আরেকটা বিষয় আপনার দেখতে হবে যে যেভাবে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনটাকে কোনো অবস্থাতেই ইনক্লুসিভ বলা যাবে না। কমপক্ষে 40% ভোটার তারা ভোট দিতে হয়তো পারবেন, কিন্তু তাদের পছন্দ অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী তারা ভোট দিতে পারবেন না। অর্থাৎ একটা খণ্ডিত ইলেকশন হচ্ছে। একটা খণ্ডিত ইলেকশন হয়ে সে- সেই ইলেকশনটা কতদিন পর্যন্ত আপনার থাকবে, মানে টিকে থাকবে, এটারও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন উঠে এসে দাঁড়িয়েছে। আপনি আরেকটা জিনিস দেখেন যে নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি জাতীয় পার্টিকে একটা রিট করা হয়েছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার ইলেকশন কমিশনের অফিস যে তছনছ করার চেষ্টা করা হয়েছে। তারা চাচ্ছে না যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করুক। তো আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে আহ নতুন অন্তর্বর্তী, আপনি যেমন বললেন যে এটি এই সম্মেলনের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে একটা মেসেজ দেওয়া যে তারা আওয়ামী লীগকেই সাপোর্ট করছে, তারা এই সরকারের কে কোনোভাবেই কোন ধরনের সমর্থন করছে না। কিন্তু অন্তর্বর্তী সরকার, নতুন অন্তর্বর্তী সরকার এই শব্দটা উচ্চারণ করা কি কেবলই কথার কথা, নাকি এর পেছনেও কোনো কারণ থাকতে পারে, কোন মেসেজ আছে? মেসেজ হচ্ছে যে ইউনূস সরকারের উপরে তাদের কোনো আস্থা নাই, এবং তারা এটা ধারণা করে অনেকেই ধারণা করে যে ইউনূস গভর্নমেন্ট একটা নির্বাচন উঠিয়ে আনতে পারবে না। ফ্রি ফেয়ার তো দূরের কথা, সেই নির্বাচনটাকে উঠিয়ে আনতে পারবে না। এই জন্য কিন্তু আপনি দেখেন যে এনসিপির দুজন নেতা, এই আপনার সজীব ভুইয়া, উনি কিন্তু বলছেন যে ইলেকশন কমিশনকে নতুন করে গঠন করে আপনার নির্বাচন করতে হবে। এখানে সরকার গণভোটের পেছনে দাঁড়াই গেছে ব্যাপকভাবে। সে মনে হয় গণভোট পার্টি করে সে, এবং কোটি কোটি টাকা ব্যয় করতেছে প্রচারণায়, গান তৈরি করছে 8টা। কারণ কি, এটা তাদের জীবন মৃত্যুর বিষয়। যদি গণভোটে না ভোট উইন করে, অর্থাৎ গণভোটে হা ভোট
তেমন ভোট না পায়, হাফ যদি তেমন সংখ্যক না হয়, না ভোট যদি উইন করে যায়, তাহলে কিন্তু 72-এর কনস্টিটিউশন থেকে যায়, ইনট্যাক্ট থেকে যায়, বহাল থাকে। 72-এর কনস্টিটিউশন যদি বহাল থাকে, তাহলে সংবিধানের 7 এবং 8 ধারা আছে, যেখানে সংবিধানকে বাতিল করা, রিরাইট করা, মানে একেবারে চেঞ্জ করলে আপনার 7 এবং 8 ধারা অনুযায়ী একটা অপরাধ হয়। সেই অপরাধে তাদের কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে, এটা কঠিন একটা সুতরাং তাদেরকে এই গণভোটে পাশ করতেই হবে। যদি গণভোটে পাশ না করে, যদি না করে, তাহলে ইউনূস সরকার সম্পূর্ণভাবে অবৈধর মতো হয়ে যায়, তাদের কর্মকাণ্ডগুলিও হয় না, কারণ তাদের উপরে জনগণের আস্থা ছিল না। সুতরাং এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে আর যদি গণভোটে পাশ করে যায়, গণভোটে যদি প্রস্তাব পাশ করে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কনস্টিটিউশন, সংবিধান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে যেতে চাই, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। কোনো সাংবাদিক সেখানে জিজ্ঞেস করেছেন যে 5 আগস্ট অভ্যুত্থান কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, সেটি এড়িয়ে যাওয়া হয়েছে। এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি যদিও কিছু যুক্তি তুলে ধরেছেন, তিনি বলেছেন যে ক্ষমা অবশ্যই যারা দায়ী তাদেরকে চাইতে হবে, কিন্তু এর জন্য মূলত দায়ীকে তা খুঁজে বের করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে 2024 1 জুলাই থেকে 8 জুলাই থেকে সম্ভবত 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে, 1400 মানুষের নিহত হওয়ার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এটি পদ্ধতিগতভাবে ভুল এবং তথ্যগতভাবেও ভুল। সেখানে বলা হয়েছে এটি আন্তর্জাতিকভাবে নতুন তদন্ত করতে হবে, যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ দায়ী হয়, তাতেও আওয়ামী লীগ জবাবদিহিতার মুখোমুখি হতে কোনো কোনো সমস্যা বোধ করবে না। তার এই কথার মধ্য দিয়ে আমরা কি ভিন্ন কোনো অর্থ দাঁড় করাতে চাইবো কিনা?